আসসালামু আলাইকুম। আমাদের অনেকের কাছে ফিজিক্স খুবই বেরসিক একটি ব্যাপার, কিন্তু সেই বেরসিক ফিজিক্সকে মজার করেছিলেন আমাদের একজন বিজ্ঞানী স্যার আইনস্টাইন। এবং আইনস্টাইন আর নিউটনের মধ্যে খুবই একটা ঝামেলার ব্যাপার স্যাপার ছিল। নিউটন অর্থাৎ ফিজিক্সকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করি, একটা নিউটনীয় পদার্থবিজ্ঞান আর একটা আইনস্টাইনীয় পদার্থবিজ্ঞান। আসলে এগুলো কি? নিউটন বেচারা বলতেছিল সময় কখনোই কি চেঞ্জ হয় না, অর্থাৎ আমার কাছে যে সময় তোমার কাছেও একই সময়, অর্থাৎ এখানে বাংলাদেশে যে সময় একইভাবে আমেরিকাও একই সময়, মহাশূন্য একই সময়। অর্থাৎ এটা ছিল নিউটনীয় পদার্থবিজ্ঞানের মূল কথা, সময় কখনো চেঞ্জ হয় না। একইভাবে কোনো পদার্থের দৈর্ঘ্য কখনো চেঞ্জ হয় না। সেমভাবে এই পদার্থের ভর, অর্থাৎ এখানে যতটুকু ভারী, এই জিনিসটাও কখনো চেঞ্জ হয় না। এটা ছিল নিউটনীয় পদার্থবিজ্ঞানের মূল কথা। আইনস্টাইন এসে ফিজিক্সের বেসিক ব্যাপার স্যাপার সবগুলো উল্টে পাল্টে দিলেন। উনি বললেন না, সময় চেঞ্জ হয়, ভরও চেঞ্জ হয়, এমনকি দৈর্ঘ্যও চেঞ্জ হতে পারে। এই জিনিসটাই হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। সেই থিওরি অফ রিলেটিভিটি বা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব আজকে আমরা খুব সুন্দর একটা গল্পের মাধ্যমে শিখবো। আসলে গল্প শুনতে তো আমাদের ভালোই লাগে। আমরা এখানে একটা বোর্ডে একটা গল্প দেখতে পাচ্ছি। এই আসলে গল্প না, এটা আসলে একটা মানুষের জীবন কাহিনী। নিজের প্রেমিকার সাথে সময়গুলো খুব দ্রুত কেটে যায়, কিন্তু নিজে সিঙ্গেল থাকলে বন্ধুকে প্রেম করতে দিলে সময়গুলো বড় দীর্ঘ হয়। মানে কি? অর্থাৎ আমি যখন প্রেম করব সময়গুলো আসলেই খুব হুট করে কেটে যায়। 5 ঘন্টা হয়ে গেল মনে হয় মাত্র তো 5 মিনিট। কিন্তু সে একই আমি যদি দেখি বন্ধু প্রেম করতেছে, ও যদি মাত্র কয় মিনিট, 5 মিনিটও প্রেম করে, আমার কাছে মনে হবে 50 মিনিট। এটা একটা স্বাভাবিক, একটা ট্রু, একটা ফ্যাক্ট। অর্থাৎ আমি যে জায়গায় উপস্থিত আছি সেই জায়গায় সময়কে আমার মনে হয় খুবই ছোট একটা সময়, এই তো সময় কেটে গেল। কিন্তু সেই একই সময়ের মধ্যে আমার বন্ধুকে যদি আমি দূরে কোথাও দেখি, বা দূরেও কোনো প্রেম করতেছে, বন্ধ কোনো কাজ করতেছে, আমার মনে হবে, আমি যদি এমনি একলা বসে থাকি যে বেচারা এতক্ষণ ধরে কী করে, স্বাভাবিকভাবে মনে হবে। তার মানে আমার সাপেক্ষে ওর সময়টা আমার কাছে কি মনে হচ্ছে, বড় মনে হচ্ছে। কিন্তু আমার নিজের জন্য আমি যে বসে আছি, আমার হাতের ঘড়িতে আমি যে টাইমটা দেখতেছি সেটা অ্যাকচুয়াল টাইম, আমার জন্য প্রকৃত সময়। কিন্তু ওই যে আমার বন্ধু যে একটা কাজ করতেছে, ও কোথায় কোন খুঁটিনাটি কাজ করতেছে আমি জানি না। সে আমার থেকে একটু সামান্য দূরেও থাকতে পারে, বা সে মহাশূন্যও থাকতে পারে, যা পৃথিবীর অন্য যে কোনো জায়গায় থাকতে পারে। কিন্তু তার এক্সাক্ট সময় কত আমি জানি না। শুধু আমার দিক থেকে মনে হচ্ছে সে অনেকক্ষণ কি কাজ করতেছে, অর্থাৎ তার সময়গুলো অনেক বড় মনে হচ্ছে আমার কাছে, কিন্তু আমার নিজের সময়গুলোকে আমার কাছে ছোটই মনে হয়। এই জিনিসটাই হচ্ছে আসলে আপেক্ষিকতা। যে সময়টা আমি দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়াল সময় বা প্রকৃত সময়, কিন্তু যে সময়টা আমার মনে হচ্ছে ওর এতক্ষণ লাগতেছে, ওর এত বেশি কেন লাগতেছে, তাহলে সেই জিনিস হচ্ছে আপেক্ষিক সময়। এটা আমার সাপেক্ষে। কিন্তু সেম কাজ যদি আমার বন্ধুর দিক থেকে হয়, আমার বন্ধু যদি ওইখানে একটা কাজ করতেছে, সেই বন্ধু দেখতেছে সময়গুলা, এবং তার কাছে তার সময়টা নিজের সময়, কিন্তু তার সাপেক্ষে সে যদি আমার দিকে তাকিয়ে থাকে আমি কি করতেছি, তারও কিন্তু বোরিং লাগবে, সেই বেচারা এতক্ষণ কি করে, স্বাভাবিক। তাহলে তার সাপেক্ষে আমি যে কাজগুলো করতেছি সেই সময়গুলোকে মনে হবে অনেক বেশি সময়, তাহলে তার সাপেক্ষে তার সময়টা প্রকৃত সময়, এবং আমার কাজগুলো তার জন্য আপেক্ষিক সময়। সেই একই জিনিস যদি আমরা স্থিতিশীল অবস্থা বা গতিশীল অবস্থা দিয়ে বোঝাতে চাই, আমি নিজে তো অবশ্যই স্থির থাকবো, আমার সাপেক্ষে তো আমি তো স্থির। এবং ওই যে আমার বন্ধু কাজ করতেছে সে কিন্তু চলমান, তাহলে আমার নিজের জন্য আমি স্থির আর সে চলমান। কিন্তু আবার তার দিক থেকে যদি চিন্তা করা হয়, সে নিজে কিন্তু নিজের জন্য স্থির, আবার তার জন্য আমি চলমান। তার মানে দুনিয়াতে স্থির বা চলমান বলতে আসলে কিছুই নাই। তাহলে আমরা স্থির বা চলমান দিয়ে না বলে ব্যাপারগুলো আমরা প্রকৃত এবং আপেক্ষিক দিয়ে বর্ণনা করতেছি। এখন আইনস্টাইন বেচারা এগুলো চিন্তা করছে। আইনস্টাইন তো একটু বিজ্ঞানী টাইপসের, আর বিজ্ঞানীরা তো একটু পাগলাটে হয়। সে বলতেছে আমার কাছে এরকম কেন মনে হচ্ছে, আমার নিজের কাছে মনে হচ্ছে সময় কম, ওর কাজগুলো আমার মনে হচ্ছে সময় বেশি, তার মানে এখানে তো কিছু একটা কাহিনী আছেই। সে কি করলো, দুইটা সময় নির্ণয় করার ট্রাই করলো। অলরেডি কিন্তু নিউটন আগেই বলে গেছে দুইটা সময় সবসময় সেম, কিন্তু আইনস্টাইন বলছেন না, সময় কখনো কি একই হইতে পারে না। সে কীভাবে বলতেছে সেটাই আমরা এখন দেখব। নিউটন বলছিল কি, আমরা ধরলাম আমার নিজের জন্য সময় প্রকৃত সময় T0, এবং আমার জন্য মানে আমার সাপেক্ষে আমার সেই বন্ধুর সময়টাকে আমি আপেক্ষিক সময় বা T ধরলাম। এখন নিউটন বলতেছে T=T0, T=T0, কিন্তু আইনস্টাইন বলতেছে না, এটা সবসময় সত্যি না। হ্যাঁ, আমাদের বাস্তব জগতের জন্য এটা সত্যি হতে পারে, কিন্তু আবার এটা সবসময় সত্যি নাও হতে পারে। তাহলে কখন সত্যি হবে কখন সত্যি হবে না সেটাই আমরা এখন দেখবো। এখন আইনস্টাইন কি করছে, পাগলাটে বিজ্ঞানী একটা সূত্র আবিষ্কার করে ফেলছে। আমি সূত্রের এখন প্রতিপাদনে যাচ্ছি না, কারণ আমরা এই মুহূর্তে বেসিক জিনিসটাই বেশি দরকার। সূত্রটা কি, T=T0/√1 - v²/c², যেখানে T0টা হচ্ছে প্রকৃত সময় বা আমার সময়, আর স্মল t যেটাতে কোনো নট নাই সেটা হচ্ছে কি আপেক্ষিক সময়। অর্থাৎ আমার সাপেক্ষে আমার যে কাজটা দীর্ঘ মনে হচ্ছে
সেই সময়টা বা আপেক্ষিক সময়। এবং তার মধ্যে সম্পর্ক কি দেখতে পাচ্ছি, টি ইজ ইকুয়াল টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে বি হচ্ছে বেগ, ওই বস্তুর চলমান বেগ, আর সি মান হচ্ছে আলোর বেগ, সি আলোর বেগ। কিন্তু আইনস্টাইন বলছে না, টি ইজ ইকুয়াল টু টি নট না, টি নটের নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দিতে হবে। আসলে দুইটা কি ভুল? আসলে এখানে কোনোটাই ভুল না, আমাদের এখানে দুইটাই রাইট। তবে আমাদের অবস্থা চিন্তা করতে হবে। এই টি ইজ ইকুয়াল টু টি নট হয় কখন? আমাদের বাস্তব দুনিয়ায়। বাস্তব দুনিয়ায় কোনো কিছু বেগ কিন্তু আলোর বেগের সমান হয় না। অর্থাৎ এখানে বি হচ্ছে যে আমাদের বেগ, কোনো বস্তুর বেগ, আর সি হচ্ছে কি আলোর বেগ। আলোর বেগের মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু দুনিয়া আমাদের যে কোনো বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড এরকম হয়, বা এর থেকেও বেশি হয়, কিন্তু একদম আলোর বেগের সমান কিন্তু হয় না। তাহলে আমরা সেই ভি আর সি বা ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি করি, ভি এর মান ধরলাম আমরা একটা 20 মিটার পার সেকেন্ড, কিন্তু সি এর মান কত? বিশাল একটা মান, 3 × 10⁸। তাহলে এই মানটা প্রায় শূন্যের কাছাকাছি একটা মান আসবে, শূন্যের কাছাকাছি একটা মান আসবে। তাহলে আমরা ঠিক এই জায়গায় কি ধরতে পারি? 0। তাহলে 1 মাইনাস 0 মানে 1, রুট ওভার 1 মানে 1, সুতরাং এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? টি ইজ ইকুয়াল টু টি নট। তার মানে নিউটনীয় পদার্থবিজ্ঞান কিন্তু ভুল না, সেটা আমাদের বাস্তব জগতের জন্য কিন্তু সত্য। কিন্তু সেই বেগটাই যখন প্রায় আলোর বেগের কাছাকাছি একটা মান হয়ে যাবে, তখন কিন্তু আবার টি আর টি নট কিন্তু কখনোই সমান না। তাহলে এই সূত্রে টি বড় নাকি টি নট বড়, অর্থাৎ প্রকৃত সময়টা বড় নাকি আপেক্ষিক সময় বেশি, সেটা তো আমরা এই গল্পের মাধ্যমে দেখছি। প্রকৃত সময়কে সবসময় ছোট মনে হয়, আর আপেক্ষিক সময়গুলো কত ওই পাশের সময়গুলোকে আমার কি মনে হয়? বড় মনে হয়। সেটাকে আসলেই সত্য কিনা আমরা এই সূত্রের মাধ্যমেই দেখতে পারি। টি নট মানে কি? টি নট মানে হচ্ছে আমাদের কি? প্রকৃত সময়। আর হোয়াট ইজ টি? টি হচ্ছে কি? আপেক্ষিক সময়। অর্থাৎ প্রকৃত সময় মানে আমার নিজের জন্য যে সময়, আমি স্থির অবস্থায় থাকা অবস্থায় যে সময়, সেটাই হচ্ছে কি? প্রকৃত সময়। কিন্তু আমার জন্য আরেকজন চলমান, তাহলে তার সময়টা হবে কি? টি। এখন এখানে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আমরা যে মানটা পাবো, যেহেতু এখানে ভিটা প্রায় আলোর বেগের কাছাকাছি, এই মানটা অবশ্যই 0. একটা মান হবে। আমরা বিভিন্ন মান বসিয়ে দেখতে পারি, 0.23 বা 0.5 এই টাইপের একটা মান আসবে। এখন নর্মালি আমরা কোনো জিনিসকে যদি, সাপোজ একটা টি নটকেই, যে কোনো একটা প্রকৃত সময়ের মানকে যদি আমরা 10 দিয়ে ভাগ করতাম, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা দিয়ে যেটা একের বড়, এটা দিয়ে ভাগ করতাম, টি নটের মানটা কিন্তু কমে যেত, টি নটের মান কমে যেত। কিন্তু সেই একই জিনিস, অর্থাৎ এখানে মানটা ছোট হয়ে যেত, কিন্তু সেই একই জিনিস যদি আমরা 0.25 বা 0.30 এই টাইপের কোনো কিছু দিয়ে ভাগ করি, উল্টা টি নট থেকে কমবে না, টি নট থেকে আরও মানটা বড় হয়ে যাবে। কারণ স্বাভাবিকভাবে আমরা জানি কোনো জিনিসকে যদি একের থেকে বেশি কোনো কিছু দিয়ে ভাগ করা হয়, মানটা ছোট হবে। যেমন 10/2 ইজ ইকুয়াল টু 5, তার মানে 10 থেকে ছোট হয়ে গেল, 5 হয়ে গেল। কিন্তু সেই 10/2 না করে যদি 0.2 করি, তার মানে মান কত হয়ে যাবে? 10/0.2, তার মানে 0.2 মানে কি? 2/10। তাহলে এটা এই পাশে আনলে কত হয়ে যায়? এদিকে আনলে আমাদের 10/2, 50। তার মানে সেই 10টাই হয়ে গেল 50। অর্থাৎ আমরা কি বুঝলাম? একের থেকে বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মান কমে যায়, কিন্তু একের থেকে ছোট 0. কোনো কিছু দিয়ে ভাগ করলে মান বেড়ে যায়। তাহলে আমরা এখানে 0. একটা মান আসবে না এটা, তাহলে এটা দিয়ে যখন টি নটকে এটা দিয়ে ভাগ করতেছি, মানটা বড় হয়ে যাবে। এবং সেটা কার মান আসবে? এখানে যে রেজাল্টটা পাবো সেটা কার মান? টি এর মান, অর্থাৎ সেই আপেক্ষিক সময়ের মান। তার মানে অবশ্যই আপেক্ষিক সময়টা গ্রেটার দেন টি নট। এই জন্যই এই সব ঘটনার নাম দেওয়া হইল কি? কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন। এখন এখানে কার সময় বা কার কাল দীর্ঘ হচ্ছে? আমার সময় না, ওই আমার বন্ধুর সময়টা, ঠিক আছে? আমার সময় কিন্তু দীর্ঘ না, সময় দীর্ঘ হচ্ছে আমার, দীর্ঘ কার মনে হচ্ছে? আমার ওই বন্ধুর সময় দীর্ঘ মনে হচ্ছে। আসলে দুনিয়াতে আমরা সব কিছুই আসলে চিন্তা করি নিজের জন্য না, অন্যের জন্যই চিন্তা করি। এই জন্য অন্যের সাপেক্ষে, অর্থাৎ অন্যের কথা চিন্তা করে এই জিনিসটার নাম দিয়েছে কি বিজ্ঞান আইনস্টাইন কাল দীর্ঘায়ন বা টাইম ডাইলেশন। আমার কাল দীর্ঘ না, আমার কাল কি? কমই আছে, অন্যের কালটা দীর্ঘ হচ্ছে। আমার কাল টি নট ছোটই আছে, অন্যের সময় বা আপেক্ষিক সময়টাই বড়। সেই একই কথা যদি আমি আমার বন্ধুর দিক থেকে বলি, তাহলে সব জিনিসগুলো উল্টে যাবে, ভাইস ভার্সা হয়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে স্থিতি বা গতি বা স্থির বস্তু, চলমান বস্তু, এগুলো সবগুলো ভুয়া কথা। একজনের সাপেক্ষে যে স্থির, আরেকজনের সাপেক্ষে সে চলমান হইতেই পারে। তাহলে দুনিয়াতে স্থিতি, গতি, পরম বলতে কিছু নেই, সব কিছুই আপেক্ষিক। আশা করি আমরা থিওরি অফ রিলেটিভিটির এই টাইম ডাইলেশন বা কাল দীর্ঘায়ন ব্যাপারটা বুঝতে পেরেছি। কিন্তু আসলে তো বুঝলেই হবে না, পরীক্ষায় আনসার করতে হবে। তাহলে আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব, তাহলে আমরা খুব ইজিলি টাইম ডাইলেশন বা
কাল দীর্ঘায়ন ব্যাপারগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। একটা কাল দীর্ঘায়নের ম্যাথ দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে এত বেগে মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন, অর্থাৎ উনি এখন মহাকাশে, এবং সেই মহাকাশে পৃথিবীর হিসাবে তিনি টোটাল 30 বছর থাকছেন। একটু খেয়াল করো এই লাইনটা, পৃথিবীর হিসাবে, অর্থাৎ পৃথিবীর হিসাবে তিনি 30 বছর ছিলেন, কিন্তু তিনি তো পৃথিবীতে ছিলেন না, তিনি কই ছিলেন? তিনি ছিলেন মহাকাশে। তার মানে পৃথিবীর সময়টা কি তার জন্য কি আসল সময় বা প্রকৃত সময়? না, তার জন্য প্রকৃত সময় কোনটা হবে? ওই মহাকাশের সময়টা, কারণ সে বর্তমানে মহাকাশে অবস্থান করতেছে। অর্থাৎ মহাকাশে অবস্থানের সময়টা হচ্ছে T0 বা প্রকৃত সময়, সেটা আমি জানি না। কিন্তু সেই একই টাইমটা পৃথিবীতে কত সময়? সেই একই টাইমটা পৃথিবীতে কত সময় গেছে? 30 বছর। কিন্তু মহাকাশের সময়টা আমি জানি না, কিন্তু আমি চাইলেই সেটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। সূত্রটা কি ছিল? T = T0 বাই √1 - b²/c²। এবং এখানে আমি কোন মান জানি? আমি কিন্তু তার আসল সময় বা মহাকাশে অবস্থান করার সময় অ্যাকচুয়াল সময়টা কত সেটা আমি জানি না, T0 আমি জানি না। কিন্তু আমার এখানে কোয়েশ্চেনে বলা আছে পৃথিবীর হিসাবে তিনি 30 বছর ওখানে কাটাইছেন। তার মানে পৃথিবীর সময়টা তার জন্য কিন্তু আপেক্ষিক সময়, অর্থাৎ আপেক্ষিক সময়ের মান এখানে 30 বছর। তাহলে আমরা এখানে 30 যদি বসিয়ে দিই, এবং ভি এর মান কত বলা আছে? 1.8 × 10⁸, এবং যেহেতু হোল স্কোয়ার আছে অবশ্যই একটা হোল স্কোয়ার হবে। আর সি এর মান কত? আলোর বেগের মান কত? 3 × 10⁸, এবং অবশ্যই এখানেও একটা হোল স্কোয়ার হবে। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে আমরা এখানে T0 এর মান পাই 24 ইয়ার। তাহলে খেয়াল করো, পৃথিবীতে যে সময়টা 30 বছর মনে হচ্ছে সেটা তার নিজের জন্য কিন্তু 30 বছর না, তার অ্যাকচুয়াল সময়টা কত? 24 বছর, কারণ তিনি মহাকাশে অবস্থান করছিলেন এবং মহাকাশের সময়টা তার জন্য আসল সময় বা T0। কিন্তু সেই একই সময় পৃথিবীতে কয় বছর চলে গেছে? 30 বছর। ওই যে আমরা প্রথমে একটা লাইন বলছিলাম, নিজে প্রেমিকার সাথে প্রেম করলে মনে হয় সময় হুট করে চলে যাচ্ছে। সময়, অর্থাৎ মহাকাশে যখন নিজে অবস্থান করছিলেন সময়টা কত? মাত্র 24 বছর। কিন্তু দূরের থেকে যখন কাউকে দেখতেছে, দূরের থেকে যখন বন্ধুকে প্রেম করতে দেখতেছে, তখন সময়টা অনেক বেশি মনে হয়। অর্থাৎ মহাকাশ থেকে তিনি দূরে যখন পৃথিবীতে দেখতেছে, পৃথিবীতে সময়টা কত হয়ে গেছে? 30 বছর। তার মানে নিজের প্রকৃত সময়টা হয় কম, আপেক্ষিক সময়টা সবসময় কি বেশি। সেই একই ঘটনা যদি আমরা উল্টাই দিতাম, এবার যদি তিনি মহাকাশে অবস্থান না করে পৃথিবীতে অবস্থান করতেন, সেখানে সাপেক্ষে যদি আমাদের মহাকাশের সময় নির্ণয় করতে হইতো, তখন কিন্তু পৃথিবীতে অবস্থান করলে তার সময় হয়ে যেত T0, অর্থাৎ তার প্রকৃত সময় হয়ে যেত T0। কিন্তু তিনি এখন মহাকাশে অবস্থান করছেন, সেজন্য তার প্রকৃত সময় এখন কি? T0 = কত? 24 ইয়ার্স। ক্লিয়ার ব্যাপারটা? এখন আমাদের কোয়েশ্চেনের আনসার কিন্তু এটা না, আমাদের বলছে কত? তার বয়স কত হবে, তার নিজের কাছে তার বয়স কত মনে হবে। তার নিজের বয়স প্রথমে 25 বছর ছিল পৃথিবীতে থাকা অবস্থায়, সেটা তার জন্য আসল সময়, কারণ সেই সময়টা তখন পৃথিবীতেই ছিল। কিন্তু পরবর্তীতে তিনি যখন মহাকাশে মহাকাশের কাটানোর সময় তার নিজের কাছে মনে হয়েছে সে 24 বছর কাটাইছে, যদিও পৃথিবীর হিসাবে কত বছর চলে গেছে? 30 বছর। ওইটা আমাদের ম্যাটার না, আমাদের ম্যাটার হলো তার অ্যাকচুয়াল নিজের কাছে কতটুকু সময় মনে হচ্ছে। সে নিজের কাছে আগে তার মনে হয়েছিল তার 25 বছর হয়েছে, এবং পরবর্তীতে তিনি যখন মহাকাশে চলে গিয়েছেন তখন তার নিজের কাছে আসল সময় মনে হলো 24 বছর। তাহলে তার টোটাল বয়সটা কত? 25 আর 24 যোগ করলে 49 বছর। এটাই হচ্ছে কি তার বয়স। আশা করি আমরা কাল দীর্ঘায়নের ব্যাপারটা বুঝতে পেরেছি। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমি যে জায়গায় অবস্থান করতেছি, সেটা আমি বা অন্য যে কোনো বস্তু যে জায়গায় অবস্থান করতেছে সেটাই অ্যাকচুয়াল সময় বা প্রকৃত সময় T0। কিন্তু আমার সাপেক্ষে অন্য যে কোনো বস্তুর অবস্থান বা অন্য যে কোনো অবস্থান সেটা সবসময় হবে T বা আপেক্ষিক সময়। এখানেই শেষ না, আইনস্টাইন একইভাবে সময়ের মতো ভর এবং লেন্থ বা দৈর্ঘ্য নিয়েও কিন্তু কিছু আপেক্ষিক তথ্য দিয়েছেন, এবং সেই তথ্যটা আমরা আরেকটা গল্পের মাধ্যমে মনে রাখবো। এখন আইনস্টাইন তো এতক্ষণ প্রেমের কথাবার্তা বললো, সে বেচারা এখন ছ্যাঁকা গায়ে বসে আছে। ছ্যাঁকা গায়ে বসে সেই প্রেমিকাকে 2টা লাইন বললো, সেই 2টা লাইনের মাধ্যমে আমরা এখন 2টা তথ্য শিখে ফেলবো। প্রথম লাইনে দৈর্ঘ্য সংকোচনে সে কি বললো? সে বললো, তুমি সবসময় আমার চেয়ে ছোট হয়েই থাকবা, আমার প্রেমের দৈর্ঘ্য সবসময় বড়। তার মানে আমার নিজের প্রেমের দৈর্ঘ্য সবসময় বড়, কিন্তু তোমার তো সবসময় কি ছোট। এই জন্যই আমরা বলতেছি কি দৈর্ঘ্য সংকোচন। আগেই বলছি আমার নামগুলো করে আমার নিজের সাপেক্ষে না, অন্যের সাপেক্ষে। তার মানে সে ছোট না, সে আমার সাপেক্ষে ছোট হয়ে থাকতেছে না। আমার প্রেমের দৈর্ঘ্য বড়, তার মানে আমার দৈর্ঘ্য বড় হবে, আমার সাপেক্ষে যেটা দৈর্ঘ্য আছে সেটা বড় হবে। কিন্তু তার দৈর্ঘ্য, অর্থাৎ আমার সাপেক্ষে অন্য যে কোনো গতিশীল বস্তুর
দৈর্ঘ্য কী হবে, ছোট হবে। সেটার নাম দেওয়া হয়েছে কি, দৈর্ঘ্য সংকোচন। এবং সূত্রটা কি, L = L0 / 1 - b²/c², যেখানে L0 সে আগের মতোই। L0 মানে কি, প্রকৃত দৈর্ঘ্য। এই যে কলমটা আমি এখানে দেখতেছি মনে করো 5 সেন্টিমিটার, এটা আমার জন্য প্রকৃত দৈর্ঘ্য। কিন্তু সে একই দৈর্ঘ্য যদি আমি দূরের কোথাও দেখি, সেই কলমটা কি আমার আগের মতো আর বড় মনে হবে, একটু ছোট মনে হবে। স্বাভাবিক, দূরের থেকে দেখলে যে কোনো কিছু ছোট মনেই হয়। তাহলে সেটাকে আর আমার অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা আর মনে হবে 5 সেন্টিমিটার মনে হয়, আমার হয়তো মনে হবে 2 বা 3 সেন্টিমিটার। তাহলে ওইটা হচ্ছে আমাদের আপেক্ষিক দৈর্ঘ্য, আর এটাই হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। আর কোন দৈর্ঘ্যটা সবসময় বড় হবে, এখনই বললাম, আমার প্রেমের দৈর্ঘ্য সবসময় কি হবে, ছোটই। তোমারটা হবে কি ছোট, আর আমারটা সবসময় বড়। তার মানে আমার নিজের প্রকৃত দৈর্ঘ্য সবসময় বড়, কিন্তু আমি দূরের থেকে যেটা দেখব সেটা কি হবে, ছোট মনে হবে। তাহলে সেটা আমরা একটু সূত্রের মাধ্যমে একটু দেখি। সূত্রটা কি আছে, L = L0 × √1 - b²/c²। আমরা আগেই বলেছিলাম এই √1 - b²/c² এর মান 0. একটা মান আসবে। এখন সেই L0 এর সাথে আমরা যদি 0. কিছু একটা গুণ করি, স্বাভাবিকভাবে আমরা জানি গুণ করলে কিন্তু মান বড় হয়ে যায়। যেমন কোনো একটা 10-এর সাথে যদি আমি 5 গুণ করি, 5 × 10 = 50, খুব সুন্দর একটা মান। কিন্তু সেই 10-এর সাথে যদি আমি 0.5 গুণ করি, সেটা কিন্তু আর 50 হবে না, সেই মানটা উল্টা কমে যাবে। কি বুঝলাম তাহলে, একের থেকে বড় কোনো কিছু দিয়ে গুণ করলে মান বড় হয়ে যায়, কিন্তু একের থেকে ছোট বা 0. কিছু একটা দিয়ে গুণ করলে সেই মানটা ছোট হয়ে যায়। তার মানে এখানে আগে যে মানটা ছিল তার থেকে মানটা আরো ছোট হয়ে যাবে। এবং কার মান ছোট হবে, এটা কার মান, L এর মান, অর্থাৎ আপেক্ষিক দৈর্ঘ্যের মান। তার মানে আমরা একটু আগেই বলছিলাম, আমার নিজের দৈর্ঘ্য বড়, আমি যে জিনিসটার দৈর্ঘ্য দেখবো সেটা বড়, কিন্তু আমি দূরের থেকে যেটা দেখবো, যেটা আমার জন্য আপেক্ষিক, সেটা গতিশীল হইতে পারে, অনেক কিছু হইতে পারে, সেই জিনিসটা সবসময় হবে ছোট। এই জন্যই বলা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। আমরা অন্যের সাপেক্ষে বলতেছি, অন্যের দৈর্ঘ্যটা কি হয়ে যাচ্ছে, সংকোচন। আরেকটা কাহিনী আছে ভর বৃদ্ধি, ওইটার বেসিকটাও আমরা একটু বলে ফেলি। এবং আইনস্টাইন তো অলরেডি ছ্যাঁকা খেয়ে বসে আছে, সে বলতেছে, আর কষ্টের বোঝা ভারী হবে তোমার, আমার নয়। কষ্টের বোঝা ভারী হবে তোমার, আমার নয়। অর্থাৎ আমার দিক থেকে ভারী মানে আমি এখানে ভর বোঝাচ্ছি, অর্থাৎ আমার সাপেক্ষে যে বস্তুটা আমি দেখব, সেই বস্তুর ভরের চাইতে দূরে যেটা দেখব বা গতিশীল যেটা দেখব তার ভর বেশি হবে। ওই যে কষ্টের বোঝা তোমার ভারী হবে, আমার নয়। তার মানে এখানে ভর বৃদ্ধি, কার ভর বৃদ্ধি, প্রকৃত ভরটা বৃদ্ধি না, আপেক্ষিক ভরটা বৃদ্ধি হচ্ছে। কিভাবে আমরা একটু সূত্রের মাধ্যমে দেখি, M = M0 / √1 - b²/c²। এবং এটা কিন্তু কার সাথে মিল আছে, ওই সময়ের সূত্রের সাথে মিল আছে। সময়ের সূত্রে আমরা দেখছিলাম কি, কে বড়, M > M0। কেন, কারণ আমরা এই M0টাকে একটা 0. কোনো কিছু একটা দিয়ে ভাগ করতেছি। আগেই বলছি, একের থেকে ছোট 0. এরকম কোনো একটা কিছু দিয়ে ভাগ করলে মানটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। নর্মালি কিন্তু ভাগ করলে ছোট হয়, কিন্তু 0. কিছু একটা দিয়ে ভাগ করলে মানটা উল্টা বড় হয়ে যায়। কার মান বড় হবে, এটা কার মান, M এর মান। তার মানে আপেক্ষিক ভরের মানটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে প্রকৃত ভর থেকে। তাহলে আমরা 3টা বেসিক জিনিস বললাম। প্রথমে কাল দীর্ঘায়নের ক্ষেত্রে কি বললাম, কাল দীর্ঘ হবে, কার দীর্ঘ। দুনিয়াতে সব কিছু আমরা বর্ণনা করি অন্যের জন্য, নিজের জন্য আমরা কিছুই করি না। আসলে নিজের জন্য বর্ণনাই করি না, আমরা সবসময় অন্যের জন্য বর্ণনা করি। তা কাল দীর্ঘ কার হচ্ছে, ওই আপেক্ষিক সময়টা দীর্ঘ হচ্ছে, আমার প্রকৃত সময় না। এরপরে 2 নম্বরের নাম কি আছে, দৈর্ঘ্য সংকোচন। কার দৈর্ঘ্য সংকোচন হবে, ওই আপেক্ষিক দৈর্ঘ্যটা সংকোচন হবে, আমার দৈর্ঘ্য না। আর 3 নম্বরে কি আছে, ভর বৃদ্ধি। কার ভর বৃদ্ধি, আমি যে অবস্থানে আছি সেই অবস্থানটার বস্তুটার ভর বৃদ্ধি হবে না, ভর বৃদ্ধি হবে ওই আপেক্ষিক ভর। অন্য যে কোনো জায়গার বস্তুর ভর আমার কি মনে হবে, একটু ভারী ভারী মনে হবে, ঠিক আছে, কিন্তু নিজেরটাকে আমার মনে হবে কি, হালকা ভর। কারণ আমার কষ্টের বোঝা কিন্তু ভারী না, আমার কষ্টের বোঝা হালকা। তাহলে আমরা বেসিকগুলো আশা করি বুঝতে পেরেছি। এখন সেই বেসিক থেকে আমরা আরও 2টা ম্যাথ দেখব, ওই দৈর্ঘ্য সংকোচন এবং ভর বৃদ্ধির উপর। তাহলে আমাদের মোটামুটি বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে একটা দৈর্ঘ্য সংকোচনের উপর ম্যাথ দেখতে পাচ্ছি, যেখানে একটি নবযান 0.6c গতিতে, মানে বেগে, বুয়েট ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করতেছে। এবং ফুটবল মাঠটি 110 মিটার লম্বা, মানে কি, দৈর্ঘ্য 110 মিটার এবং 50 মিটার প্রশস্ত, মানে প্রস্থ 50 মিটার। নবযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত হবে। প্রথমে আমরা একটু দৈর্ঘ্য নিয়ে চিন্তা করি, তারপর প্রস্থের ব্যাপারটা বলতেছি। আমাদের দৈর্ঘ্যের সূত্র কি, L = L0 √1 - b²/c²। এখন এই যে নবযানটা কোথায় আছে, এটা কিন্তু এখন বুয়েট ফুটবল মাঠে আছে। তার মানে তাদের জন্য প্রকৃত দৈর্ঘ্য কোনটা, তাদের জন্য প্রকৃত দৈর্ঘ্য সেই বুয়েট মাঠের দৈর্ঘ্যটা। আমরা সবসময় চিন্তা করব আমাদের অবস্থার উপর।
এই নবযানটা ওখান থেকে আসুক, মহাকাশ থেকে আসছে, ওকে কোনো সমস্যা নেই, কিন্তু সে এখন কোথায় আছে? বুয়েট ফুটবল মাঠে আছে। তার মানে তার এক্সাক্ট বা প্রকৃত দৈর্ঘ্য সে এখন কোনটা দেখবে? সে 110 মিটার এটাই দেখবে। তার মানে এখানে প্রকৃত মানে কি? নট, এল নট। এল নটের মানটা কত হবে? প্রকৃত দৈর্ঘ্যের মান 110। এরপর √1 - v²/c², যেখানে আমাদের ভি এর মান কত বলা আছে? 0.6c। তার মানে 0.6c হোল স্কয়ার, আর নিচে হচ্ছে c²। এখন এই ইকুয়েশনটা সলভ করলে আমরা কত পাই? মানে কত পাবো দৈর্ঘ্য? ইকুয়েশন সলভ করলে পাই 88 মিটার। তার মানে প্রকৃত দৈর্ঘ্য কত? 110 মিটার, কিন্তু আপেক্ষিক দৈর্ঘ্যটা কত আসতেছে? 88 মিটার। এবং আমরা বেসিক বলার সময় বলছিলাম তার দৈর্ঘ্যটা, অর্থাৎ আপেক্ষিক দৈর্ঘ্যটা আমাদের সবসময় ছোট মনে হবে, আমরা নিজে সবসময় বড় থাকবো। অর্থাৎ কি প্রকৃত দৈর্ঘ্য অলওয়েজ বড়। প্রকৃত দৈর্ঘ্য কত? 110, কিন্তু আপেক্ষিক দৈর্ঘ্যটা আমরা কত পাচ্ছি? 88 মিটার। তার মানে নবযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী মাঠের দৈর্ঘ্য, কারণ এখন ভিন্ন গ্রহবাসী যারা ভিন্ন গ্রহে আছে তাদের অনুযায়ী মাঠের দৈর্ঘ্য সেটা কিন্তু আপেক্ষিক, সেটা হচ্ছে কত পাবো আমরা? 88 মিটার। কিন্তু আমাদের কোয়েশ্চেন আরেকটা আছে, প্রস্থ কত? একটা জিনিস খেয়াল করো, কোয়েশ্চেনেই বলা আছে এই নবযানটি মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। কোন বরাবর অতিক্রম করে? দৈর্ঘ্য বরাবর। তার মানে দৈর্ঘ্য বরাবর অতিক্রম করার কারণে এই ঝামেলাগুলো হচ্ছে। মানে আমাদের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 110, কিন্তু আপেক্ষিক দূরের থেকে আমাদের মনে হচ্ছে কত? 88 মিটার, কিন্তু তারা কি প্রস্থ বরাবর অতিক্রম করছে? না। তাহলে স্বাভাবিকভাবে প্রস্থের মানে কোনো চেঞ্জ আসবে না। প্রস্থ 50 মিটার, তাদের কাছেও মনে হবে কত মিটার? প্রস্থ 50 মিটার। এটা আসলে অ্যাক্সিসের একটা কাহিনী। দৈর্ঘ্য হচ্ছে স্বাধীনতার মাত্রা 1। তার মানে সবসময় দৈর্ঘ্য নিয়েই কাজ করতেছি আমরা। এগুলো আমরা ভবিষ্যতে আরও ডিটেলস কোনো ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি আমরা দৈর্ঘ্য সংকোচন ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো ভর বৃদ্ধির উপর। তো ওইটা দেখলে আমাদের মোটামুটি বেসিক ক্লিয়ার, এবং এতটুকু শিওর থাকো কালকের পরীক্ষায়, কালকের এসএসসি সেকেন্ড পেপার পরীক্ষায় এখান থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা 99%। লাস্ট একটা ম্যাথ ভর বৃদ্ধির উপর। এখানে কি বলা আছে? একটি ইলেকট্রন নিশ্চল ভর 9.1 × 10⁻31 কেজি আলোর দ্রুতির 90% দ্রুতিতে চললে এর ভর কত হবে? তাহলে যে ভরটা নিশ্চল ভর বলা আছে, তার মানে সেটা আমরা একটু আগেই বলছিলাম যেটা আমার প্রকৃত ভর, সেটা আমার সাপেক্ষে স্থির থাকবেই, আর স্থির মানেই তো নিশ্চল। তার মানে নিশ্চল ভর যেটা বলা আছে সেটা এক্স্যাক্টলি আমি পরিমাপ করছি, অর্থাৎ আমি এই জিনিসটা পরিমাপ করে এই ভরটা পাইলাম। তার মানে এটাই হচ্ছে প্রকৃত ভর। অর্থাৎ প্রকৃত ভর মানে এটা হচ্ছে m0। m0 = 9.1 × 10⁻31 কেজি। এবং আমার বের করতে হবে কি? সেই ইলেকট্রনটা আলোর সাপেক্ষে 90% দ্রুতিতে চললে এর ভর কত হবে? তার মানে এখন এটা চলমান, তার মানে সেটা আর আমার এখানে আর নাই, সেটা চলমান। তার মানে সেটা এখন ভরটা পাবো আমরা আপেক্ষিক ভর। আর আপেক্ষিক ভর মানে কি? m বের করতে হবে আমার। এবং এদের মধ্যে সম্পর্কটা কীরকম? m = m0 √1 - v²/c², যেখানে আমার m0 এর মান বলা আছে 9.1 × 10⁻31, এবং ভি বলা আছে কি? আলোর দ্রুতি 90% দ্রুতি। তার মানে আলোর দ্রুতিকে 90% দিয়ে কী করতে হবে? গুণ করে দিতে হবে। 90%, অর্থাৎ আলাদা করে দেখাই, 90% × c। এটা আমরা কি পাবো? 0.9c। তাহলে সেই 0.9c এর মানটা বসিয়ে দিলে আমরা এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিব। এবং এখানে আমরা m এর পরিমাপ কত পাই? 20.88 × 10⁻31 কেজি। তাহলে একটু খেয়াল করলে দেখি আমরা প্রথমে প্রকৃত ভর কত ছিল? 9.1 × 10⁻31 কেজি। কিন্তু সেই ভরটাই যখন আমরা আপেক্ষিক ভর পরিমাপ করলাম, অর্থাৎ চলমান একটা ভর যেটা আমার এখানে নাই, আমার এই অবস্থায় নাই, সেটা অন্য কোনো জায়গায় চলমান, তাহলে সেই ভরটা আমরা কত পাচ্ছি? 20.88। এই জন্য এটার নাম বলা হচ্ছে ভর বৃদ্ধি। অর্থাৎ প্রকৃত ভর হচ্ছে আপেক্ষিক ভরটা সবসময় কি হয়? বৃদ্ধি পায়। 9.1 থেকে 20.88 অনেক বড় না? তাহলে আশা করি আমরা কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন এবং ভর বৃদ্ধির ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এবং অবশ্যই এতটুকু শিওর থাকো কালকের এক্সামে এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে যাচ্ছে, অর্থাৎ আসার সম্ভাবনা 99%। এবং তোমাদের সবার জন্য শুভকামনা। আশা করি তোমাদের এক্সামটা ভালো হবে কালকে। ধন্যবাদ সবাইকে।